সিলেট টেস্টেও বাংলাদেশের জয়ের ক্ষণ গণনা, সেঞ্চুরিটাও যেন মুশফিকের মন মতো হলো না। গড়তে চায় ওয়ার্ল্ড রেকর্ড, টেস্ট জিততে চায় পাকিস্তান, তাইজুল বোলারদের ওপর বিশ্বাস রাখতে চান। ব্রাজিলের ফুল অ্যান্ড ফাইনাল ওয়ার্ল্ড কাপ স্কোয়াড জানা যাবে রাতে। নেইমারের সাথে আরো কজন আলোচনাতে। এজেন্টকে পয়সা দিতে রাজি না ফেডারেশন, কোলম্যান তাই বাদ। হামজাদের কোচ নিয়ে বাজারে নয়া টেনশন। 1-2 বছর না 21টা বছর পার করতে চলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এখনো দমে যাননি এতটুকু। এত বছর ধরে ওই একটা কাঁধেই টেনে যাচ্ছেন দায়িত্বের ঘানি। ভরসার মূর্ত প্রতীক হয়ে এবার রেকর্ড বুক ওলটপালট করে দিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ 14টা সেঞ্চুরির মালিক এখন মুশফিক। দুহাত তুলে মোনাজাত, সিজদায় লুটিয়ে পড়া কিংবা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, এ তো ওরই কাজ। মিস্টার ডিপেন্ডেবল, দ্য ম্যান, দ্য মিথ, ভরসার কাঁধ, দায়িত্বের হাত। সেই কবে দায়িত্বের বোঝাটা কাঁধে চাপিয়েছেন, সেই কবেই তো হয়ে উঠেছেন টাইগারদের দুঃসময়ের একমাত্র ভরসা। হাল ছেড়ো না বন্ধু বলে ব্যাট হাতে কত কত কার্যকরী ইনিংস খেলে ধরেছেন লাগাম টেনে, একেবারে যেন সংসারের বড় ছেলেটার মতো। 21টা বছর ধরে দায়িত্বের ঘানি টেনেই চলেছেন নিজ হাতে। ও তো একজনেরই কাজ, দ্য পিওর জেন্টলম্যান, ওয়ান অ্যান্ড অনলি মুশফিকুর রহিম। একটা দিন এক একটা চ্যালেঞ্জের মাঝেও বটবৃক্ষের মতো ঠাঁই দাঁড়িয়ে। বয়স আর পারফরমেন্স যেন একেবারে সমানুপাতিক তার জন্য। এজ ইজ জাস্ট আ নাম্বার, এই কথার সঙ্গে তাল মিলিয়ে তার ব্যাটটাকে আরো সানিয়ে নিচ্ছেন দিনকে দিন। চাপের মুখে ক্লাসিক্যাল ক্রিকেটটা খেলতে যে মুশি একেবারে পটু। কথায় আছে না, বুড়ো হাড়ের ভেলকি, ঠিক সেটাই করে দেখাচ্ছেন। যেমন আজও দেখালেন। পাকিস্তানের বিপক্ষে মুশি যেন একটু বেশি ডমিনেটিং। দিনের শুরুতে 110 রানে 3 উইকেট নিয়ে খেলতে নামা বাংলাদেশ 162 রানের মাথায় যখন শান্তকে হারালো, তখন ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামের মতো। কিন্তু ক্রিজে এসেই লিটন দাসকে সঙ্গে নিয়ে শুরু করলেন কাউন্টার অ্যাটাক। যেন তপ্ত কড়াই থেকে এক ঝটকায় মুক্তি। লিটন দাসের চোখ জুড়ানো কিছু কভার ড্রাইভ এবং মুশফিকের চতুর ব্যাটিংয়ে দুপুরের সেশনেই ম্যাচ থেকে ছিটকে যায় শান মাসুদের দল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন আজ খেললেন 69 রানের এক ঝলমলেই নেই। কিন্তু মুশি মাঠে নামবেন আর মুগ্ধতা ছড়াবেন না, তা তো হয় না। এবার যে একেবারে রেকর্ডের চূড়ায় লেজেন্ড মুশি। আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে শুধুই মুশফিকের নামে। আন্তর্জাতিক ক্রিকেটে 21 বছর পূর্ণ করার ঠিক আগ মুহূর্তে আজ তিনি স্পর্শ করলেন 16,000 রানের এক অনন্য মাইল ফলক। 3 সংস্করণ মিলিয়ে তিনিই এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। মিস্টার ডিপেন্ডেবল যেন অলওয়েজ ছোটা প্যাক বড় ধামাকা। আসল ধামাকার জন্য আপনি হয়তো তখনও রেডি না। মোহাম্মদ আব্বাসের বলকে সীমানা ছাড়া করে হেলমেট উঁচিয়ে যখন সেঞ্চুরি উল্লাস করলেন, ততক্ষণে মুমিনুল হককে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ 14টা সেঞ্চুরির একক মালিক হয়ে গেলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত 137 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে যখন তিনি মাঠ ছাড়ছেন, বাংলাদেশের সংগ্রহ তখন 390 রান। এক্সপেরিয়েন্সড হ্যান্ডে সামলালেন তো সবই, সঙ্গে আবার পরিচয় দিলেন ইস্ট অর ওয়েস্ট, মুশি ইজ দ্য বেস্ট। ওকে বুড়ো বলে মক করলেই যে বিপদ। ছোট্ট এই কাঁধে আরো অনেক দূর নিয়ে যাবে এই বাংলাদেশকে। ক্রিকেটার সাকিব বিশ্বসেরা। সাকিব মাশরাফির মতো মানুষ হত্যা করতে পারেন না কখনোই, এমনটাই মনে করেন ইশরাক হোসেন। এই রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মনে করেন সাকিবের ক্রিকেটে ফেরা নির্ভর করছে নিজের উপরই। সাকিব এবং ম্যাচ দুজনকেই সামনে এসে আইনি লড়াই মোকাবেলা করার পরামর্শ তার। বিসিবিতে নির্বাচনের হাওয়া, এর মাঝেই হোম অফ ক্রিকেটে ইশরাক হোসেনের পা। কি ঘটনা? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী কি তবে বিসিবি নির্বাচন ঘিরে আঁকছেন কোনো পরিকল্পনা? না, তেমন কিছুই না। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন দলের খোঁজ খবর নিতেই মন্ত্রণালয় থেকে ছুটি নিয়ে মাঠে আসা। বিসিবিতে দায়িত্বশীল পদে আসার ইচ্ছা না থাকলেও বিসিবি নির্বাচন নিয়ে সজাগ ইশরাক হোসেন। কাউন্সিলর হিসেবে তামিমকেই কি বোর্ড সভাপতি হিসেবে দেখতে চাইবেন? কেমন বোর্ড আশা করছেন? বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে।
রাজনীতিবিদ ইশরাক সাকিব মাশরাফির রাজনীতি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন একাধিকবার। দুই ক্রিকেটারকে নিয়ে প্রতিবারই ছিলেন ইতিবাচক। সাকিব মাশরাফি ইস্যুতে এখনো কি আগের অবস্থানেই আছেন ইশরাক? নতুন খবর, সোমবার 256 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে সাকিব সহ 15 জনের নথি জব্দ করেছে দুদক। একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায়, সেই গ্রিন সিগন্যালটা আসলে মানে কেন হচ্ছে না? আমি জানি না এটার উনি কি অর্থে বলেছেন, এটা বেটার অ্যান্সার উনি দিতে পারবেন। গ্রিন সিগন্যাল বলে কোনো সিগন্যাল আছে কিনা আমি জানি না। উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। আইনিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, আমি বিশ্বাস যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে ওনাদেরকে সহযোগিতা করতে পারবে। মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে, হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। অন্তত আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। কেমন হবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড, সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছেন কার্লো আনচেলোত্তি। নেইমার থাকছেন নাকি ওকে ছাড়াই বিশ্বকাপে যাবে ব্রাজিলের সবাই? সব জট খুলবেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। তবে কেন এত হাইপ ব্রাজিল দল ঘোষণা নিয়ে? শুধু কি নেইমার ফ্যাক্ট নিয়েই আছে আলোচনা, নাকি আরো আছে অনেক কিছুই? নেইমার দলে ফিরলে কি কি পরিবর্তন হবে ব্রাজিলের স্কোয়াডে? একটা দল ঘোষণার খবর দিয়েও যে ইন্টারনেট জ্যাম করে দেয়া যায় তার একটা মোক্ষম উদাহরণ সেট করতে 700 সাংবাদিক নিয়ে প্রেস ব্রিফিং করবেন কার্লো আনচেলোত্তি। আর সেই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে যেন চলছে বিশেষ প্রস্তুতি। স্কোয়াড নয়, এ যেন ব্রাজিলের ভাগ্য নির্ধারণ। 55 জনের প্রাথমিক স্কোয়াড ব্রাজিল জানিয়ে দিয়েছে এবার আসছে ফাইনাল 26। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। নেইমি বিশ্বকাপে আছেন কিনা সেটা জানতেই ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড দেখতে মুখিয়ে থাকবে সমর্থকেরা। এছাড়াও ব্রাজিল কোন মানের টিম গুছিয়েছে, কেমন ফুটবল খেলবে তার একটা ধারণাও পাওয়া যাবে এই প্রেস ব্রিফিং থেকে। কোনো এক পক্ষ বলছে নেইমার ইনজুরি থেকে ফিরছে, কিন্তু খেলার জন্য কতটা ফিট সেই হিসেবটা কি কেউ করেছেন? আরেক পক্ষ চায় নেইমার খেলুক তার শেষ বিশ্বকাপ, কারণ ও দলে থাকলে ভিনিসিউস, রাফিনিয়াদের অ্যাটাকিং লাইনআপটা হবে আরো শক্তিশালী। তবে এখানেই বেঁধেছে ঝামেলা। গেল 3 বছরে নেইমার দলে না থাকায় ওর পজিশনে একাধিক প্লেয়ার খেলেছে, তাই নেইমারকে জায়গা করে দিতে এক পজিশনে দুজনের স্কোয়াডে রাখতে হবে, নয়তো আবার রেগুলার কাউকে বাদ দিতে হবে। আর এটা নিয়েই চলছে দোলাচল। তবে নামটা নেইমার বলে আনচেলোত্তিকে দল সাজানোয় একটু বেশি সময় দিতে হচ্ছে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে কার্লো আনচেলোত্তি এমন দল গঠন চান যেখানে মিডফিল্ডকে দেওয়া হবে প্রাধান্য, আর সেখানে নেইমার ফিরলে স্বাভাবিকভাবে মিডফিল্ডে একজন কম নিয়ে খেলতে হবে, আর অ্যাটাকিং সাইডটা হবে আরো শক্তিশালী। এখন বলটা আনচেলোত্তির কোর্টে, সে অ্যাটাকিং সাইড শক্তিশালী করবেন নাকি মিডফিল্ডকে করবেন আরো স্ট্রং। নেইমারের বাইরে আনচেলোত্তিকে বিবেচনা রাখতে হচ্ছে 41 বছর বয়সী ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। সিলেট টেস্টে মুশফিকুর রহমানের সেঞ্চুরিতে 437 রানের টার্গেট দিল পাকিস্তানকে